আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শুক্রবার এবং আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, তিনি আছেন আমাদের সঙ্গে। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। জনাব আনিস আলমগীর, জি, আনিস আলমগীর, আপনি জানেন যে আজকে সংসদের তৃতীয় অধিবেশনটা আজকে শুরু, আহ, এবং শুরুর দিনই বেশ উত্তেজনা। এবং এই শুরু হওয়ার আগে সকালে বিএনপি তার সংসদীয় যারা দলের সদস্য আছেন, যারা এমপি মন্ত্রী, তাদের নিয়ে এক সভাও করেছেন। সেখানে নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং সেখানে সরকার কয়েকটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছে, যেগুলো নিয়ে তাদের নিয়ে আলোচনা হচ্ছে। যেমন তার মধ্যে আইন শৃঙ্খলা, বিদ্যুৎ, জ্বালানি, সার, এগুলো নিয়ে। আপনি কি খেয়াল করেছেন যে আগের বার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই বিষয়গুলি বিএনপিকে ভুগিয়েছে, ঠিক এই বিষয়গুলো। তো মানে এই বিষয়গুলো বিএনপির কাছে বারবার ঘুরে ঘুরে আসছে কেন? এটা কি তাদের নিয়তি নাকি? হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই এই তেল, গ্যাস, সার এই সমস্ত ক্রাইসিস শুরু হয়। তো এটাতে পাবলিক ভাবতে পারে যে তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আবার আপনি যেটা বলছেন তাদের কপাল, সেটাও হতে পারে। আবার আপনি অতীতে যদি ফিরে যান তাহলে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ত্যাগ করছিল তখন কিন্তু অনেকগুলো ক্ষেত্রে এই ধরনের মানে বিদ্যুৎ খাতটা অনেকটা নড়েবড়ে ছিল। নড়েবড়ে ছিল, তারা কিন্তু ইয়ে দিয়ে গেছে, তাদের সক্ষমতা অনুযায়ী, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিয়ে গেছে। জনগণ কিন্তু টাকা পেয়েছে, টাকা খরচ করে হলেও বিদ্যুৎ পেয়েছে, হিউজ বিল দিয়েছে জনগণ। এখন সেটা আবার 16% প্রায় বেড়ে গেছে। তারপরও কিন্তু বিদ্যুতের ইয়ে নাই। আমার নিজের যদি হিসাব বলি, আমার নিজের আহ, বিদ্যুৎ খরচ যে 2024-এ শেখ হাসিনা যাওয়ার সময় যেটা ছিল তার থেকে দ্বিগুণেরও বেশি হয়েছে। মানে আমি সরাসরি অঙ্কে বললে 3,000 টাকার মতো ছিল, সেটা এখন 8,000 সামথিং দিয়েছি আমি গত মাসে। তার মানে আপনি হিসাব করে দেখেন দ্বিগুণের বেশি হয়েছে এটা। তারপর তারপরও বিদ্যুৎ যায় আর আসে। দুপুরবেলাও আজকেও 1 ঘন্টা আপনার লোডশেডিং ছিল। তো এই পরিস্থিতিতে মানুষ সত্যি বিরক্ত যে সরকার কেন এটা কিছু করতে পারছে না। আবার এই সরকার এসে আমি যেটুকু দেখলাম পরিসংখ্যানে প্রায় $10 বিলিয়ন একটা খরচও করেছে, যে মানে বিদ্যুৎ আনার, মানে গ্যাস আনার ক্ষেত্রে, যে যে সমস্ত স্টক থেকে তুলে এনে যেগুলা যেভাবে সামাল দেয় আর কি। সেটা একটা বড় বিষয় রয়ে গেছে। আমাদের উৎপাদনের সক্ষমতা আছে, যেটা শেখ হাসিনা রেন্টাল ইয়ে দিয়ে, কুইক রেন্টাল দিয়ে করে দিয়ে গেছে, এবং 99% পর্যন্ত আপনার বিদ্যুৎ উৎপাদন করেছে, জনগণের চাহিদা মিটিয়েছে। কিন্তু পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে আমাদের চাহিদা থাকলে, আমরা আমাদের উৎপাদন ক্ষমতা থাকলেও আমরা সেটা ইয়ে করতে পারছি না, আপনার উৎপাদন করতে পারছি না। অনেক ক্ষেত্রে আমাদের জ্বালানির অভাব হচ্ছে, এবং যে সমস্ত যে গ্যাসের অভাব হচ্ছে, এবং আমরা যে নল ইয়ে কূপ খননের ব্যাপারে উদাসীন ছিলাম। আর বিগত ইউনূস সরকার আবার নির্দেশ দিয়ে গেছিল প্রায় 50টির মতো কূপ খননের জন্য, সেও কিছু করে নাই, কারণ নির্দেশের উপর ছিল। সে একটা ভালো কাজ করেছে যে আদানির কিছু বিল বাকি ছিল, বিলগুলো পরিশোধ করেছে। আইএমএফ এর শর্ত ছিল কিছু, সেই সত্যের কারণে এগুলো করেছে। যদি আইএমএফ এর টাকার চোখে দেখেছে কিনা, আমার আমার তো মনে হয় না আইএমএফ টাকা দিয়েছে কিনা। যাই হোক, তো এমন একটা পরিস্থিতিতে, সত্যি নাজুক পরিস্থিতি, এবং সরকারকে যদি জনগণও হেল্প না করে, জনগণও যদি অধৈর্য হয়ে যায়, সরকার আরো উল্টা পাল্টা কি পদক্ষেপ নিয়ে আরো আরো মেসাকার করে দিতে পারে। এবং এই পরিস্থিতি সামাল দেওয়া সত্যি কঠিন। একদিকে বহির্বিশ্বের আহ আহ এটাকে অনুঘটক হিসাবে কাজ করছে। বিশেষ করে ইরান যুদ্ধের পর থেকে এই ধরনের সংকট দেখা দিয়েছে। ইরান বিভিন্ন জায়গায়, কুয়েত সহ বিভিন্ন জায়গায় যে হামলা করেছিল, সেখানে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে আছে অনেক অনেক দেশে। তো সেটারই একটা প্রতিক্রিয়া হচ্ছে, বিশেষ করে সার উৎপাদনের ক্ষেত্রে। তো ওভারঅল বিএনপির এটা একটা দুর্ভাগ্য, এবং তারা কিভাবে এটা সামাল দেবে আমি জানি না। তবে বিরোধী দল এবং যারা অংশীদার আছে তাদের সবার সাথে কথা বলে এটা শেষ করা দরকার, এবং ভালো বুদ্ধি করা দরকার। তাড়াহুড়া
করবে, একই সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। আর কথায় কথায় খালি ওই সেই 17 বছর, সেই 15 বছর, এইসব দোহাই একটু বাদ দিতে হবে। এইসব দোহাই আর মানুষ খায় না, এইসব দোহাই আর নেবে না। কারণ আপনাকে 2 বছর দেওয়া হয়ে গেছে, সে 17 বছরের কাহিনী যারা বলছেন সে কিভাবে করছে, সে দেশ ধ্বংস করছে না কি করছে, সেটা সেটা জনগণ, সাধারণ জনগণ এগুলো দেখে না। সাধারণ জনগণ দেখে শান্তিতে একটু ঘুমাতে পারছে কিনা, ভাতটা ঠিক মতো খাইতে পারছে কিনা, আলো বিদ্যুৎটা আছে কিনা, এগুলাই, এবং চাকরিটা করতে পারছে কিনা। জি। আচ্ছা, আজকে এই মিটিং এ আমি যেটা বলছিলাম আপনার, যে এই মিটিং এ আমরা একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো যে ওখানে মব কালচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা খোলামেলা বলেছেন। কি বলেছেন আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই, তাহলে আপনার জন্য মন্তব্য করাটা সহজ হবে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এতে বিএনপি লোকজনও জড়িত বলে দেখা যাচ্ছে। এর ফলে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার এবং মাঠ পর্যায়ে সরকার বিরোধী ক্ষেত্র তৈরি করার সুযোগ পেয়ে যাবে। তো আমার প্রশ্ন হলো, এই যে ওনার উপলব্ধি, পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে, যদি এটা চলে তাহলে সুযোগ পেয়ে যাবে। তো আমার কথা হলো, এই উপলব্ধি ভালো, আত্ম উপলব্ধি। তো উনি যখন জানছেন যে মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, উনি যখন জানছেন বিএনপির লোকজন এতে জড়িত হয়ে যাচ্ছে, আমার প্রশ্ন হলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন? নিচ্ছেন না আমরা তো সরাসরি বলতেও পারি না। তবে প্রথমে আপনি যেটা বললেন, আমরা ধন্যবাদ জানাই যে অ্যাডমিট করছে। আগে তো অ্যাডমিটই করতো না, কিছু হয় না, কিছু নাই, কিছু দেখে না। এখন স্বীকার করছে যে মব কালচার এখনো যায় নাই। ইউনূস যে বিষ বাষ্প সমাজের মধ্যে ঢেলে দিয়ে গেছে, সেটা এখনো চলছে। এবং এই চলা যতদিন থাকবে, ততদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। কারণ প্রথমে হচ্ছে মব। আপনি আমাকে মব করতে বলতেছেন, আপনি ওর বাড়িতে হামলা দিতে বলতেছেন, মতের মিল হচ্ছে তাকে হামলা দিতে বলছেন, পুলিশের গাড়িতে পুলিশকে হামলা দিচ্ছেন, ওসি কে হামলা দিচ্ছেন। এই যে যা ইচ্ছা তা করার ক্ষমতা, যেটা ইউনূস দেখিয়ে গিয়েছে, সেই দেখার প্রেক্ষিতে এনসিপি যেটা করেছে এবং আরো কিছু টোকাই সংগঠন যেগুলো করছে, সেগুলো এখনো এখনো সেই বড় বড় কথা বলে, এখনো সেই একই স্টাইল করছে। এখন সরকার দল স্বীকার করছে যে তার দলের লোকেরাও এটাতে জড়িত আছে এবং তারাও করছে। মূলত তো আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির তো কোনো উন্নতি হয় নাই, যে 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 অর্থে আমরা আশা করেছিলাম। এবং পরিসংখ্যান বলতেছে যে ইউনূসের আমলে যা ছিল, এই আমলও অন্তত তাই আছে। একটা মাত্র জায়গায় শুধুমাত্র উন্নতি আছে, সেটা হচ্ছে গুমটা নাই। জি। আর বাকি সবগুলো আছে, কিন্তু সিআরপিসির এই যে তাদের যে অনুযায়ী যারে যখন যেখান থেকে ধরে নিয়ে জেলে দিয়ে দেওয়া এবং বিনা বিচারের সংস্কৃতি, এগুলো তো আছেই। সবচেয়ে তো বড় বিষয়টা ছিল যে আইনের সংস্কৃতি যদি চলতে হইতো, তাহলে যে প্রায় 2 বছর ধরে অনেককে আপনি জেলে দিয়ে রেখেছেন বিনা বিচারে, বিনা কারণে, বিনা কারণ না, আপনার একটা কারণ দেখিয়ে, যেটা বেশিরভাগই ভুয়া। এগুলোকে তো আপনি হালকা করা উচিত ছিল। একদিকে আওয়ামী লীগকে হোস্টাইল করে রাখছে, আওয়ামী লীগকে শত্রু বানিয়ে রাখছে রাষ্ট্রের মধ্যে, তারা একটা অংশ। আর এই দিক দিয়ে বিরোধী দল আর আহ, আছে আরেকটা অংশ। তো এরকম যদি থাকে, সরকার কিভাবে আগাবে? সরকার তো আগাতে হলে পুরো একটা জাতি গঠন করতে হবে, তাই না? জাতিকে শক্তিশালী করতে হবে। একটা দেশ তো অর্জন এভাবে সম্ভব না। আপনি এগিয়ে একা তো এগিয়ে যেতে পারবেন না। আপনাকে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হলে সবাইকে স্পেস দিতে হবে। আপনি এখানে আমাদের রাষ্ট্র ক্ষমতা কি? আপনি যদি পাওয়ার পেয়ে যান, আপনি সব, এখানে বিরোধী দল আর অমুক তমুক বলে কি কোনো অংশ নাই এখানে। এবং এই যে সরকারের সাথে বিরোধী দলের যে ক্ষমতার ব্যবধান, এটাকে বলে গণতন্ত্রের সংকট। গণতন্ত্রের সংকট কি আসলে এটা? মানে তুমি হালুয়া রুটি খাচ্ছ, আমি খেতে পাচ্ছি না, এটা হচ্ছে গণতন্ত্রের সংকট। আসল গণতন্ত্রের সংকট কোথায়, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। গণতন্ত্রের সংকট দিয়ে অন্যায় অবিচার চলতেছে সমাজে, মব কালচার চলতেছে, এগুলা সেগুলা নিয়ে কথা নাই। এখন যদি দল সরকারি দলের তুলনায় হালুয়া রুটি খেতে পাচ্ছে না, হালুয়া রুটি সরকার বেশি খাচ্ছে, এগুলো হচ্ছে তাদের ক্যাচাল। এবং সংসদে গিয়ে আজকে যেটা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হলো, এটা আমি মনে করি যে সম্পূর্ণ পরিকল্পিত। কারণ গত 2টা সেশনে আমরা বলেছিলাম যে পারফরমেন্স ছিল এনসিপি এবং ইয়ের
আপনার জামাতে ইসলামের, তাতে জনগণ জি। বলছে যে সরকার থেকে বিরোধী দলের পারফরমেন্স খারাপ, এবং এক হুম, সালাউদ্দিন আহমেদকে সামাল দিতে পারছে না 90 জন লোক সব মিলায়া। এখন সেটা দেখানোর জন্য সালাউদ্দিন আহমেদকে তারা টার্গেট করেছে, সালাউদ্দিন আহমেদকে কিভাবে অপদস্থ করা যায়। কিন্তু আপনি যে অপদস্থ করবেন একটা লোককে, সেটা তো একটা ইয়ের মধ্যে হতে হবে, নিয়ম কানুনের মধ্যে হতে হবে। সংসদীয় তো কিছু রীতিনীতি আছে। আপনি হাসনাত আব্দুল্লাহর ইয়ে নিয়েই এবং আরেকজনের প্রশ্ন নিয়ে গন্ডগোল হয়েছে। উনি মন্তব্য করেছেন এটা কি পল্টন বা কি শাহবাগের ইয়ে কিনা, মাঠ কিনা, জনসভা কিনা, যে যে ব্যবসায় কথা বলতেছে। তো এটাতে উনারা এটাতে দুঃখ পেয়েছেন। কিন্তু রাজনীতিতে এই সমস্ত ভাষা প্রয়োগ তো নতুন কিছু না। এবং যে স্টাইলে বক্তৃতা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলতেই পারে। এখন অনেকে বলে যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ নিয়েছেন, কেন পক্ষ নিয়েছেন আপনি আপনি দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি সংসদে যদি প্রশ্ন করতে হয়, স্পেসিফিক করতে হবে যে আপনার প্রশ্নটা কি, আপনি কি উত্তর চান। কিন্তু আপনি ঢালাও কতগুলো তথ্য দিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানোর মতো করে এক গাদা বক্তৃতা দিয়ে বললেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই। স্বরাষ্ট্রমন্ত্রী কি জবাব দেবে? আপনি ভাষা ভাষা কিছু তো হলেন না, আপনার তো স্পেসিফিক বলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখস্থ করে রেখেছে সব। স্বরাষ্ট্রমন্ত্রী তো সেই তথ্য যাচাই করে আপনাকে দেবে সংসদে। সংসদের মতো একটা জায়গায় মেঠো বক্তৃতা তো চলবে না, সেখানকার তথ্যগুলো তো একটা ইতিহাস হয়ে যাবে। তো সেই তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি চায় যে আপনি ঢালাও বক্তৃতা না দিয়ে স্পেসিফিক বলেন, তাহলে তো মিথ্যা তো কিছু বলে নাই। এবং এটা তো আমাদেরকে শিখাচ্ছেন উনি, মাস্টার মাস্টার। আপনি যদি বলে থাকেন যে এবং অপমান বোধ করে থাকেন, তাহলে এটা ধন্যবাদ যে আপনাকে অপমান বোধ আপনার হয়েছে, কারণ আপনি তো আসলে শিক্ষক। শিক্ষক হিসাবে তাকে মানতে বাধ্য, কারণ আপনি ছাত্রের মতোই আচরণ করছেন। আপনি সংসদের রীতিনীতি এগুলো কি, এগুলো শিখেন, রুলস অফ প্রসিডিংস শিখেন, কার কিভাবে কোথায় কি কিভাবে অ্যাক্ট করতে হবে সেগুলো শিখেন। সেগুলো তো শিখে নাই। এবং শেষ পর্যন্ত সালাউদ্দিন সাহেবের বক্তৃতা দিতে দিচ্ছেন না, ওনারা দাঁড়িয়ে থাকলেন, ওয়াক আউট করলেন, অনেক ড্রামা হলো। তো এইসব ড্রামার কোনো মানে নেই। আলটিমেটলি আপনারা কিছু মূর্খ লোককে বুঝাতে পারেন যে হায় আল্লাহ কি বিরোধিতা চলতেছে, একদম ফাটাই ফেলতেছে বিরোধী দল। কিন্তু যারা সংসদ বুঝে, যারা কার্যপ্রণালী বুঝে, তারা তো জানে এগুলো ফাউল কিছু কাজকর্ম এমন ভাবে করতেছেন যেগুলোর যেগুলোর কোনো রেজাল্ট নাই, যেগুলা যেগুলো কোনো জাতিকে কোনো কিছু দেবে না। তো জাতিকে কোনো কিছু দেবে না, তার মানে আপনারা এখানে সরকারি দল আর বিরোধী দল বিরাট ফাইট করছেন, দেখাচ্ছেন। তো সেইগুলোকে তো মানুষ নাটক মনে করে, ড্রামা মনে করে। তো এই সমস্ত ড্রামা ছেড়ে দেওয়া দরকার। ড্রামা ছেড়ে আসল জনগণের জনগণের প্রশ্ন নিয়ে আসা উচিত। হাসনাত আবদুল্লাহ যে সমস্ত তথ্যগুলো দিয়েছে সবই ঠিক আছে, কিন্তু এটা যদি উনি দেখাতে চাচ্ছেন যে বর্তমান সরকারের অবস্থায় তেমন খুব ভালো ইয়ে হয় নাই। কিন্তু কোশ্চেনটা তো ঠিক মতো যদি না হয়, তাহলে উনাকে যদি বলা হয় যে উনাকে এবং আরো একজনকে বলেছেন যে আপনারা পল্টনের মাঠের মতো মানে শাহবাগের মতো বক্তৃতা দিচ্ছেন। আমার মনে হয় সালাউদ্দিন সাহেব এখানে ঠিকই আছেন, যদিও ওনার ভাষা নিয়ে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের আপত্তি থাকতেই পারে। আপত্তি, দুনিয়ার সবাই তো একই স্টাইলে কথা বলবে না। সবাই তো ডাক্তার শফিকের মতো ওই টোনে কথা বলবেন না। শফিক সাহেব অনেক ভদ্র নম্র কথা বলেন। তো আরেকজনের কথা উনি যে অভদ্র তা না, ওনার টোনটা হয়তো এরকম। জি। আচ্ছা, আমরা এবার স্বরাষ্ট্রমন্ত্রী কিনা অনেক আলোচনা হয়ে গেল। আমরা একটু একজন প্রতিমন্ত্রীর দিকে যাই। উনি হলেন আমাদের আলোচিত এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির। হুম। ওনার দ্বৈত নাগরিকত্ব আছে কি নেই এটা নিয়ে বিতর্ক, এবং উনি সেটা নিয়ে আবার অন্যভাবে ব্যঙ্গ করে নানাভাবে কাঠ জ্বালা উঠেছে, এগুলিও বলেন। হুম। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটা যেমন বলবেন, এটা যেমন আপনার কাছ থেকে জানতে চাই। বিপরীত দিকে আমরা আবার এটাও দেখলাম যে হুমায়ুন কবির সাহেবকে সাপোর্ট করার জন্য হুম। এনডিভি তারা একটা স্টোরি করেছে। আমি এই স্টোরিটা দেখে আমার কাছে আমি বুঝতে পারলাম না যে এই স্টোরিতে ওনারা হুমায়ুন কবিরকে আপনি সাপোর্ট করেন, অসুবিধা নেই, করতেই পারেন, কিন্তু সাপোর্ট করতে যে ওনারা যে ভঙ্গিতে স্টোরিটা করলেন যে এই হুম। কারণে ওই কারণে, কিন্তু কোথাও বললেন না যে দ্বৈত নাগরিকত্ব দিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়া যাবে কিনা। যাও কি নিয়ে আমার ধারণা ওই রিপোর্টটা আপনি দেখেছেন, যদি রিপোর্ট বলি আমি, আপনি এই দুটো ঘটনাকে মিলিয়ে একটু আমাকে বিশ্লেষণ করেন।
দেখেন, আমি আপনার কারণে এটা দেখতে হলো, এই সমস্ত আবর্জনা দেখার শোনার আসলে টাইম খুব কম হয়, 24 ঘন্টার উপরে দিন হলে এগুলো দেখা যায়, যে আমার দেশ পড়া যায় আর এনটিভির এই ধরনের স্টোরি দেখা যায়। তো এগুলা তো আসলে সময় নেই মানুষের, এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের সময় কিল করে দিচ্ছে, এত সব এগুলো দেখার কি আছে। এবং অনেকগুলো প্রতিষ্ঠানের কিছু দেখিও না আমি। যে আমার কাছে মনে হলো যে এটা আমার দেশ, যেটা একটা টয়লেট পেপার হিসাবে যেটাকে অনেকে গণ্য করে, এ আমার দেশে কেউ একজন কলাম লিখেছে একটা, সেটাকে এনটিভি রিপোর্ট আকারে এটা পাঠ করতেছে। মানে কতটা গাঁজাখড়ি যদি মানে ইয়ে হয়, যদি হলে এরকম কিছু গাঁজাখড়ি কিছু বানানো যায়, কতগুলো ফেক ফুটেজ বানিয়ে, মানে নিজেরা নিজেরা একটা গল্প বানালো আর কি। এনটিভির এডিটোরিয়াল লেভেলের যে সংকট, মানে সেটা এটা দিয়ে তারা দর্শকদের কাছে বুঝিয়ে দিয়েছে যে এটা এনটিভি নিউজ করে না, এটা করছে এনটিভি অনলাইন। সো এডিটোরিয়াল গেটকিপার যারা আছে তাদের মানে তারা যদি নিজেরাই যদি উৎসাহী হয়ে এগুলা করে, সাংবাদিকতা তো এখানে মানে হার্ট ফেল করছে আর কি। যে রিপোর্ট যেগুলো দেখছে, আমি আবার আরেকটা দেখলাম যে জামাত জামাতের একটা ইয়ে আছে, মানে ফ্যাক্ট চেকার পাতা আছে, আপনি হয়তো জানেন এগুলা, দা ডিসেন্ট। হ্যাঁ। হুম, হুম, হুম। তো এই ডিসেন্ট কে আবার আমি বলি অন্য ডিসেন্ট, অন্য মানে উচ্চারণে মানে স্পেলিং এ আরেকটা ডিসেন্ট বলি, যেটা হচ্ছে অধপতন। হ্যাঁ, ওই এই এটা একটা জামাতি ওই ইয়েস সাইট। এদের কাজ হচ্ছে যে আহ, মুক্তিযুদ্ধের পক্ষের কে কোথায় কতটা ভুল করলো এগুলা ধরে ধরে দেখা, আর জামাতের মানে জামাতের বিরুদ্ধে আপনি কোনো কিছু হলে এটাকে নিয়ে কথা বলা। যাই হোক, এই ডিসেন্ট যারা করে তাদের চরিত্রটা বোঝানোর জন্য আপনাকে কোনো হচ্ছে ডিসেন্ট নিয়ে আলাপ করতে গেলে পুরো একটা এপিসোড করতে হবে আপনার, পুরো একটা না, আমি মানে 3 ঘন্টা আপনাকে বলতে পারবো যে এটা যে কত আবর্জনা। সেই সেই ডিসেন্ট পর্যন্ত আহ, এটাকে বলছে যে এটাকে নিয়ে একটা রিপোর্ট করেছে। সে বলছে যে গাঁজাখড়ি গল্পকে যেভাবে সাহসী এবং কলিজা ঠান্ডা করা সাংবাদিকতা বলছে, এবং তাদের এই যে এনটিভি অনলাইনের দুইটা ইয়েকে দিছে, জ্বালা 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 একটা হেডলাইন, আর একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যে ভুগছে গদি সরকার। হ্যাঁ, গদি সরকার বলতে এটা ইন্ডিয়াকে বোঝাচ্ছে, যে ইন্ডিয়া বোধহয় কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে। কেন কোষ্ঠকাঠিন্য আমি জানি না। এরা এরা মনে করছে যে সৌদি মানে মক্কা অ্যাক্ট যেটা হচ্ছে, অ্যাকর্ড যেটা হচ্ছে, যে তুরস্ক পাকিস্তান এদেরকে নিয়ে হচ্ছে না, হয়ে গেছে, সেটাতে বাংলাদেশে অংশগ্রহণটা খুবই জরুরি হয়ে গেছে। কেন? কারণ মোদিকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এনসিপি এবং জামাত এই দুইটা আগে থেকেই নো অবজেকশন দিয়ে রেখেছে। আজকে পার্লামেন্টে, গতকাল পার্লামেন্টে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এটা বিবেচনা করছি, যদি আমাদেরকে যদি আহ্বান জানানো হয় হয়তো আমরা জয়েন করব। উনি সরাসরি বলেন নাই যে আমরা এটা জয়েন করার জন্য বসে আছি। কারণ এরকম এরপর একটা চুক্তিতে যদি আপনাকে যেতে হয়, সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা হচ্ছে যে এই 3 দেশের বা এই 4 দেশের মধ্যে কোনো একটা দেশ আক্রান্ত হলে অন্যেরা মনে করবে যে এটা আমার দেশে আক্রান্ত হয়েছে, মানে টেরিটরি তাদের এক হয়ে গেছে তখন। রাইট, রাইট, তো হ্যাঁ। এই 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 যে সত্যটা, এই সত্য দিয়ে বাংলাদেশ যদি এখানে অংশ নেয়, সেটা হচ্ছে সবচেয়ে মানে ইয়ে হবে আর কি, তার জন্য আত্মঘাতী হবে। কারণ এই আত্মঘাতী এই জন্যই যে কারণ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লেগেই আছে। তারপরে পাকিস্তান ইন্ডিয়াতে মারবে, ইন্ডিয়া পাকিস্তানে মারবে, আর এই মানে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তখন অ্যাক্ট করতে হবে, যে বাংলাদেশকে মেরেছে, বাংলাদেশ তখন কলকাতায় মেরে দিয়ে আসো। এবং এই যে একটা ঘটনা, এই দুই দেশের মধ্যেই তো লেগে, অন্যদের সাথে তো নাই। এই যে এই দুই দেশের এই ঘটনাটা বাংলাদেশ এখানে নাক গলানো মানে হচ্ছে যে নিজের সার্বভৌমত্বের উপর একটা হুমকি নিজে নিজে ডেকে আনা। এখানে কিছু লাভও আছে, সৌদির সাথে যে রিলেশন বা টার্কির সাথে প্রযুক্তিগত কিছু লাভ আছে। তো বাংলাদেশ যদি প্রথমে এটার অস্থায়ী বা পর্যবেক্ষক হিসাবে জয়েন করে, আমি মনে করি যে ঠিক আছে, পর্যবেক্ষক হিসাবে আপনি জয়েন করেন, আর ওই সত্য থেকে যদি মুক্ত হয়ে জয়েন করতে পারে যে আমার মানে সামরিক ইয়েটা, উম, অংশগ্রহণটা, সামরিক অংশগ্রহণটা যদি আপনি ইয়ে করেন, এই সত্য যদি মকুব করে যদি অংশগ্রহণ করে, তাহলে ঠিক আছে, এটা আমাদের জন্য তেমন কোনো মানে ভয়ের কিছু নাই। কিন্তু যদি এটা হয় যে সামরিক অ্যাকশনে আপনাকেও যেতে হবে,
তাহলে এটা চরম একটা অদূরদর্শী সিদ্ধান্ত হবে বাংলাদেশের জন্য। এবং যারা এটা করতে যাচ্ছে তারা ভাবছেও না, তারা তো বড় বড় লেকচার দিচ্ছে, তারা তো কেউ এই দেশে থাকবে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে তো আর পাবেন না বাংলাদেশে যখন বোম মারা হবে। তখন তো তারা তো কেউ থাকবে লন্ডনে, কেউ থাকবে নিউ ইয়র্কে। তো বাংলাদেশ যদি এই ধরনের একটা আক্রান্ত পরিস্থিতির মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দাঁড়ায়, তখন তো বাংলাদেশিদেরকে নিয়ে এটা চিন্তা করতে হবে। কিন্তু আজকে দেখেন আপনি, পুরো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেহেতু ভারত বিরোধিতায় নেমেছে এবং তাদের সমর্থকদেরকে তারা একটা জিহাদি মেন্টালিটিতে নিয়ে এসেছে, যে তারা দেশের জন্য ভালো কি খারাপ সেটা বিবেচনা করতেই আগ্রহী না। তারা সব ওইটা অংশ নিতেই হবে। তারা এটা বিবেচনা করছে না এটা আমার ক্ষতি হবে কি ভালো হবে। এবং যারা এটাকে বিবেচনা করতে বলছে তাদেরকে আবার ভারতের দালাল বলে শেষ করে দেবে। যে মনে করেন আমি এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এটা অংশগ্রহণ করতে হলে 4বার ভাবা দরকার। এইটা হচ্ছে তাহলে ভারতের স্বার্থে বলতেছে, ভারতের বাংলাদেশে থাকা ভারতের দালালেরা মানিয়ে দেবে। অথচ ভারতের কি দালালি করছি জিন্দিগিতে কোনো প্রমাণ তারা দিতে পারবে না, কোনো লেভেলে দিতে পারবে না। মানে এই যে জি। অসহিষ্ণুতার একটা সমাজ আমরা পেয়েছি, এবং এই যে আজগুবি চিন্তাধারা দেশকে ধ্বংস করার, এটা থেকে তো আমাদের উঠে আসতে হবে। আপনি এনটিভি যে রিপোর্টটার কথা বলছেন, সেখানে এই যে মন্ত্রীর যে পাসপোর্টের বিষয়টা, এটা একটা সিম্পল একটা বিষয়, যে মন্ত্রী সাহেবকে কোশ্চেন করা হয়েছে আপনার এই নাগরিকত্ব আছে কি নাই, সেটা উনি জবাব দেবেন এবং জবাব দিতে উনি বাধ্য। কিন্তু সেই জায়গায় উনি বললেন জ্বালা কার লেগেছে, আর এরা আবার রিপোর্ট করছে জ্বালা জ্বালা জ্বালা। এবং এরা বলতেছে আওয়ামী লীগ আমলে কিছু মন্ত্রীর এরকম নাগরিকত্ব ছিল, সেই সময় আপনি কোথায় ছিলেন, আপনারা এটা বলেন নাই কেন। তারা প্রথম আলো বা ডেইলি স্টার কোনো একটা পত্রিকাকে মিন করছে, সম্ভবত প্রথম আলোকেই মিন করছে, প্রথম আলো এই রিপোর্টটা করেছিল। হ্যাঁ। হ্যাঁ। তো প্রথম আলোকে আপনি কোশ্চেন করার আগে তো আপনি নিজে জিজ্ঞেস করেন যে মন্ত্রী জবাব দিতে অসুবিধা কোথায়, মন্ত্রী জবাব দিলে তো হয়ে যায়। এখানে এসব রঙ্গ গল্প সাজানো তো কিছু নাই, যে দিল্লি থেকে এই করেছে, ইনস্ট্রাকশন দিয়েছে, তারপরে মতিউর রহমান তার সভা পরিষদ ডেকে এই যে একটা ডিসিশন নিলেন এক মন্ত্রীকে। মতিউর রহমান আর প্রথম আলো যদি কাউকে ডুবাতে হয়, তাহলে এই দিল্লির ইয়ে লাগে? মতিউর রহমান ডুবাই নাই, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মন্ত্রীদেরকে ডুবাই নাই, এগুলো দেখে নাই মানুষ? এবং আজকে যে 24-এর আন্দোলন, এটা থেকে প্রথম আলোর ভূমিকা নাই? এরাই তো করেছে, এরাই তো সেই ডিপ স্টেটের লোকজন। তো তাহলে খামাখা এই ধরনের গল্প তৈরি করা সাংবাদিকতার জন্য অত্যন্ত ন্যাক্কারজনক বিষয় এটা। মানে এগুলো সাংবাদিকতার মধ্যেই পড়ে না। আমি আশ্চর্য হই যে সেখানে আমার 2-4 জন যে সমস্ত ভাই ব্রাদার আছে, তাদের হাত দিয়ে কি করে এই ধরনের রিপোর্ট বের হয়। এবং এটা তো মানে আপনি আপনার পলিসি থাকতে পারে যে আপনি এটার এই মক্কা চুক্তির পক্ষে যাবেন, আপনার পলিসি থাকতে পারে আপনি এই মন্ত্রীকে সেভ করবেন, কিন্তু এত নির্লজ্জভাবে নিজেকে ন্যাংটা করে, সেটা হচ্ছে এবং কোয়েশ্চেন। আরো একটা কথা সেটা হলো যে আপনি মক্কা চুক্তিকে ডিফেন্ড করেন, কিন্তু মক্কা চুক্তি তো আর হুমায়ুন কবির সাহেবের ব্রেন চাইল্ড না, তাই না? হ্যাঁ, তার সঙ্গে এটা কি সম্পর্ক? এবং হুমায়ুন কবির চাইলে কি মক্কা চুক্তিতে বাংলাদেশ চলে যাবে? তার উপরে কেউ নাই। যাই হোক, জনাব আলী সালাম গীত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আমার মনে হয় আলী সালাম গীত অনেক বিষয়ে কিছু কিছু বিষয়ে সরাসরি বলেছেন, কিছু কিছু বিষয়ে একটা ধারণা দিয়েছেন। আপনারা এখান থেকে অনেক প্রশ্নের হয়তো জবাব পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।